শিপইয়ার্ডে ট্যাঙ্কার কাটার সময় ছড়ায় বিষাক্ত গ্যাস, আক্রান্ত হয়ে ৮ শ্রমিকের মৃত্যু। সীতাকুণ্ডে দুর্ঘটনায় গুরুতর অসুস্থ ১৪, ছিল না পর্যাপ্ত নিরাপত্তা। ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, ফিলিং স্টেশনে অসহনীয় ভোগান্তির পরও মিলছে না পর্যাপ্ত সিএনজি। বন্ধের পথে শিল্প কারখানা, চাকরি হারানোর শঙ্কায় শ্রমিক। জ্বালানি সংকটের জন্য সরকারের ব্যর্থতাকে দুষছে জামায়াত। আলোচনায় সংসদে জরুরি অধিবেশন ডাকার আহ্বান। সরকারের ৬ মাসে বেশিরভাগ প্রতিশ্রুতি পূরণের দাবি বিএনপির। হামের সুরক্ষা বলয় ভেঙে পড়ায় প্রতিদিনই ঝরছে প্রাণ। জটিল রোগে আক্রান্তরাই বেশি কাবু। উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গুর জিনোটাইপ পরিবর্তন, সংক্রমণ বাড়ার আশঙ্কা। এবং অপরাধ না করেও ফাঁসির আসামি হয়ে ২১ দিন কারাভোগ। কক্সবাজারে সোনা মিয়ার পরিচয় ব্যবহার রোহিঙ্গা যুবকের। মাদক মামলার তদন্তে সত্য বেরিয়ে আসায় খালাস। সময় সংবাদের সঙ্গে আছে আমি জিন্নাতারা যশোয়া। এলএনজি ট্যাঙ্কার কাটার সময় ছড়ায় বিষাক্ত গ্যাস, আক্রান্ত হয়ে প্রাণ গেল ৮ শ্রমিকের। সীতাকুণ্ডের শিপইয়ার্ডে দুর্ঘটনায় গুরুতর অসুস্থ ১৪ জনকে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। স্বজনদের অভিযোগ, শিপইয়ার্ডে ছিল না নিরাপত্তা ব্যবস্থা। ফায়ার সার্ভিস বলছে, মালিক পক্ষের গাফিলতিতে এই দুর্ঘটনা। সঠিক নিয়ম মানলে এড়ানো যেত প্রাণহানি। অন্যান্য দিনের মতো চট্টগ্রামে দীর্ঘ অপেক্ষার অসহনীয় ভোগান্তির পরও মিলছে না সিএনজি। গ্যাস না পেয়ে রোজগারে টান পড়েছে অনেক যানবাহন চালকের। কোথাও বিশৃঙ্খলা, আবার কোথাও সড়কে বিক্ষোভ করেন ভুক্তভোগী মানুষ। রাজধানীর শ্যামলীর বাসিন্দা মাহবুব আলী গ্যাস সংকট শুরুর পর থেকেই তার ব্যক্তিগত গাড়ি নিয়ে বেশ বিপাকে। বাসার আশেপাশে গ্যাস না পাওয়ায় বিভিন্ন এলাকার ফিলিং স্টেশন ঘুরে গ্যাস সংগ্রহ করছেন তিনি। কোন দিন এটা সমস্যার সমাধান হবে তাও সঠিকভাবে, ওনারা তো 3 দিন আগে বলছিল 72 ঘন্টা, অলরেডি তো আজকে তো 72 ঘন্টা হয়ে যাওয়ার কথা, তারপরেও তো বোঝা যাচ্ছে না যে আজকে হবে না কালকে হবে, অনেক কষ্ট। ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তির একই চিত্র। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অসহনীয় অপেক্ষার পরও মিলছে না পর্যাপ্ত গ্যাস। বন্ধ অধিকাংশ ফিলিং স্টেশন, ক্ষুব্ধ সাধারণ মানুষ। ভোর 5টার সময় আইসি সিরিয়ালে, এখনো গ্যাস পাই নাই। আজকে বন্ধর দিন, আমরা যে গ্যাস নিয়ে রাখবো এটাও আমরা পাচ্ছি না। মাঝে গ্যাস বন্ধ করে দিচ্ছে, 3 ঘন্টা পরে আবার এই সিরিয়াল ধরছি। হয়তো সমাধান করে দেন, আর না হয়তো হচ্ছে যে গ্যাস পাম্প বন্ধ করে দেন। গ্যাস দেওয়ার দরকার নাই, সব গাড়ি এলপিজিতে চলে যাক, আর যার সামর্থ্য থাকবে সে তেলে চালাবে। লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময়ের অপেক্ষায় মেজাজ হারাচ্ছেন চালকদের অনেকে। তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, একদিকে ব্যবসায়িক ক্ষতি, অন্যদিকে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণেও হিমশিম পরিস্থিতি। গত মাসে 10 লাখ বা 13 লাখ টাকা লসে আছে, যেগুলো খরচের বাদ দিয়ে আমাদের স্টাফদের বেতন দিয়া আমরা লসে আছি। আমরা যেরকম গ্যাস পাচ্ছি সেরকমই দিচ্ছি। দীর্ঘ সারি লাইন হয়ে থাকে, পাবলিকরাও আমাদের যাতে উত্তর ব্যবহার করে, তারপর আমরা যেটা পাচ্ছি সেটাই দিতে পারছি। এদিকে চট্টগ্রাম, গাজীপুর ও ফেনীও তীব্র গ্যাস সংকটে বাসাবাড়ি, শিল্প কারখানা ও সিএনজি স্টেশনে চরম ভোগান্তি। ব্যাহত হচ্ছে উৎপাদন। গ্যাস না পেয়ে বিভিন্ন যানবাহন চালকদের আয় নেমেছে শূন্যের কোঠায়। অন্যদিকে গ্যাস সংকটে পাম্প বন্ধ থাকায় সিলেট তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ক্ষুব্ধ শ্রমিকরা। এগুলো না করে একেবারে বন্ধ করে দাও, আমরা হয়রানি না, কোম্পানিরা আমরা বুঝে না। এখানে এসে সিরিয়াল দিয়েছি, এখনো পাই নাই, তো আদৌ পাবো কিনা সেটা বোধগম্য নাই। গ্যাস দেয় না, আবার গ্যাস পাই না, প্রেসার থাকে না। 2-3 ফার্ম ঘুরে যে এটা পাইছি গ্যাস নেওয়ার লাগে। সংকট দীর্ঘায়িত হলে বড় ধরনের আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হওয়ার শঙ্কায় কোটি কোটি মানুষ। কখনো রোদ, কখনো বৃষ্টি, আর এর মধ্যেই গ্যাসের জন্য দীর্ঘ প্রতীক্ষা। রাজধানীর প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তির একই চিত্র। এর শেষ কোথায় জানে না কেউ। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, এভাবে আর কয়েকদিন চললে বন্ধ রাখতে হবে সম্পূর্ণ সরবরাহ। এতে বন্ধ হয়ে যেতে পারে নগরীর পুরো যানবাহন ব্যবস্থা। একই সঙ্গে ভোগান্তিতে রয়েছেন নগরীর সাধারণ চালকরা। সকলের প্রত্যাশা, এ সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেবে সরকার। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে শিল্প কারখানা। জ্বালানির অভাবে উৎপাদন নেমে গেছে তলানিতে। বন্ধ হয়ে গেছে নরসিংদীর বহু কারখানা। চাকরি হারানোর শঙ্কায় হাজার হাজার শ্রমিক। শিল্প উদ্যোক্তারা বলছেন, গ্যাস সংকট দীর্ঘায়িত হলে নেতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে। মোহাম্মদ ইমরান হোসেনের ছবি ও আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট।
দেশের বস্ত্র চাহিদার একটি বড় অংশের যোগান দেয় নরসিংদীর শিল্প কারখানাগুলো। তবে দীর্ঘদিন চলমান গ্যাস সংকটের কারণে জেলার টেক্সটাইল, ডাইং, স্প্রিং মিল সহ গ্যাস নির্ভর পোশাক শিল্পে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জেলার বিভিন্ন শিল্প কারখানায় এখন এমন অবস্থা। কারখানার মালিকরা জানান, গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় সার্বক্ষণিক দামি যন্ত্রপাতি বসিয়ে রাখতে হচ্ছে। অনেক প্রতিষ্ঠানে উৎপাদন প্রায় শূন্যের কোঠায় নেমে আসায় বাধ্য হয়ে সাময়িকভাবে জেলার প্রায় 300 কারখানা বন্ধ রেখেছেন শিল্প মালিকরা। মাঝে মাঝে ঘন্টা আসে, আসলে তো মনে চালু করতে করতে আবার জায়গা 12 ঘন্টার মধ্যে শুধু 4 ঘন্টা চলতেছে। পার ডে আমাদের ক্ষতি 1.5-2 লাখ টাকা ক্ষতি আমাদের। গ্যাস নির্ভর শিল্প কারখানা চালু রাখতে 15 PSI গ্যাসের চাপ থাকা প্রয়োজন হলেও পাওয়া যাচ্ছে 0 থেকে 3 PSI। এ অবস্থায় সংকট দীর্ঘায়িত হলে জাতীয় অর্থনীতি ও রফতানি আয়ে বড় ধরনের বিপর্যয় ঘটবে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। 5-7 যদি পাই তাহলে আমাদের ইন্ডাস্ট্রি চলার কোনো সমস্যা নাই। তাই আমরা এখন একদম জিরোতে আছি। এইরকম যদি চলতে থাকে তাহলে হয়তো আগামী সপ্তাহখানেকের মধ্যে দেশে একটি বড় অসন্তোষ এবং একটা গোলযোগ দেখা দিতে পারে। তিতাস বলছে, চাহিদার তুলনায় চাপ কম পাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। তবে কবে নাগাদ সমাধান হবে তা জানাতে পারেনি কর্তৃপক্ষ। সরবরাহ ঘাটতির কারণে আমরা 20 PSI প্রেশার মেনটেন করতেছি, এতে কিছু শিল্প কারখানা পাচ্ছে না আর কি। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে শীঘ্রই। জেলায় শিল্প কারখানায় 365টি সংযোগ, আবাসিক খাতে 27,000 গ্রাহক আর 19টি CNG পাম্পের গ্যাসের সংযোগ রয়েছে। সময় সংবাদ, নরসিংদী। নাগরিক সংকট নিয়ে আলোচনার জন্য সংসদে জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সরকারের ব্যর্থতায় জনজীবন বিপর্যস্ত বলে এ সময় মন্তব্য করেন তিনি। এদিকে জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, রাষ্ট্রের কাঠামোগত কোনো সংস্কার না করে ফ্যাসিবাদ জিইয়ে রাখা হয়েছে। নিজ নির্বাচনী এলাকা মিরপুরের পীরের বাগে শুক্রবার জুমার নামাজ আদায় করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। নামাজ শেষে শিশু কিশোর সহ স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিরোধী দলীয় নেতা অভিযোগ করেন, সরকারের নানা ব্যর্থতায় বিপর্যস্ত নাগরিক জীবন। জনগণের চলমান সংকট দূর করতে সংসদে জরুরি অধিবেশনের আহ্বান জানান তিনি। মানুষ নামাজে আসে, আমাকে বলতেছে গ্যাস দেন, গ্যাস নাই, পানি দেন, পানি নাই। বিদ্যুৎ অবশ্য এখানে শহর হওয়ার কারণে কিছুটা ভালো, কিন্তু গ্রামে তো মানুষ একবারে মরে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে। আমরা এগুলা নিয়ে মনে করি যে সংসদে অর্থবহ আলোচনা করা উচিত। জনজীবনের যে সাফারিংগুলো, এটা আসলেই অতিষ্ঠ। আমি আজকে জুম্মায় আসার আগেই ভারপ্রাপ্ত স্পিকার যিনি আছেন তাকে আমি ফোন করেছি এবং আমি বলেছি যে সংসদের অধিবেশন জরুরিভাবে ডাকেন। এদিন সকালে খুলনা প্রেস ক্লাবে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এক যুব প্রতিনিধি সম্মেলনে যোগ দেন জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার। এ সময় তিনি অভিযোগ করেন, রাষ্ট্রের কাঠামোগত কোনো সংস্কার না করে সরকার পুরনো ফ্যাসিবাদী কাঠামোই জিইয়ে রেখেছে। ওরা একবারও বলেন না যে আমরা গণভোট মানব, ওনারা বলেন জুলাই সনদ মানব অক্ষরে অক্ষরে। তার অর্থ হলো ওই যে কয়টা নোট অফ ডিসেন্ট দিয়েছেন ওটা বাদ দিয়ে যা থাকে তাই ওনারা মানবেন। তো ওটা বাদ দিয়ে যা থাকবে তাতে সংবিধানের কোনো গুরুত্বপূর্ণ কাঠামোগত পরিবর্তন হবে না, এটা একেবারে ইম্যাটেরিয়াল। জুলাই সনদ বাস্তবায়ন হলে কোনো রাজনৈতিক দলই আধিপত্যবাদী হয়ে উঠতে পারবে না বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরোয়ার। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সরকারের 180 দিনে বেশিরভাগ প্রতিশ্রুতি পূরণ হয়েছে বলে দাবি করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে দুপুরে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। এ সময় তিনি জানান, ছাত্রদলের নতুন কমিটির বিষয়ে দল থেকে কোনো নির্দেশনা আসেনি। বলেন, তবে এমন কোনো সিদ্ধান্ত হলে সেটি জানানো হবে। এ সময় তিনি জানান, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আগামীকাল রাজধানী সহ সারা দেশে দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি। আগামীকাল ঢাকা সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দোয়া অনুষ্ঠিত হবে। 6 মাসের যে লক্ষ্য, সে লক্ষ্য মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে, কোথাও হয়তো 19-20 হতে পারে। আজকে আমার কাছে এই ধরনের কোনো নির্দেশনা আসেনি। যদি সেরকম কোনো সিদ্ধান্ত হয়ে থেকে আসবে, এটা নিঃসন্দেহে দলের হাইকমান্ড
তাদের সাথে কথা বলছেন। তাদের সাথে কি কথা হয়েছে, তাদের কি নির্দেশনা দেওয়া হয়েছে, এটা আমি এই মুহূর্তে বলতে পারবো না। হামের সুরক্ষা বলয় ভেঙে পড়ায় প্রতিদিনই ঝরছে 4 থেকে 5 জনের প্রাণ। আক্রান্তদের যারা জটিল নানা রোগে আক্রান্ত তাদেরই বেশি মৃত্যু হচ্ছে। পর্যাপ্ত টিকা থাকলেও শিশু নির্বাচনে সংখ্যাতাত্ত্বিক ঘাটতি আছে বলে মনে করছেন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক। এদিকে চলতি বছর পরিবর্তন হচ্ছে ডেঙ্গুর জিনোটাইপ। ডেন 3-তে আক্রান্তের হারই বেশি। আয়শা সিদ্দিক, সামিয়া রিপোর্ট। হামে মৃত্যুর সংখ্যা প্রায় শূন্যে নামিয়ে আনা একটা দেশে কি করে আবারও ভয়ঙ্কর রূপে ফিরতে পারে এই মরণঘাতী, তার অন্যতম উদাহরণ বাংলাদেশ। 2 দশক পর গেল মার্চে দেশে ছড়িয়ে পড়ে হামের প্রাদুর্ভাব, যার জন্য নিয়মিত টিকার ক্যাম্পেইন না হওয়া ও অন্তর্বর্তী সরকারের টিকা কেনায় ভুল নীতিকে দায়ী করে সরকার। পরিস্থিতি মোকাবেলায় সারা দেশে ক্যাম্পেইন হলেও থামানো যাচ্ছে না মৃত্যুর সংখ্যা। এখনও প্রতিদিন গড়ে প্রাণ ঝরছে 4 থেকে 5 জনের, আর আক্রান্তের হার 1000-এর বেশি। সাধারণভাবেই প্রশ্ন জাগে টিকা দেওয়ার পরও কেন বন্ধ হচ্ছে না হামে প্রাণহানি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সুরক্ষা বলয় ভেঙে পড়ায় নানা জটিল রোগে আক্রান্তরাই বেশি কাবু হচ্ছে। পর্যাপ্ত টিকা থাকলেও কার্যক্রম বাস্তবায়নে ঘাটতি আছে বলেও মনে করছেন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক। এখানে কোথাও একটা সংখ্যাতাত্ত্বিক ঘাটতি আছে আমি মনে করি। তো এটা আসলে ওইভাবে না নিয়ে যে কারণেই এটা সংখ্যাতাত্ত্বিক যে গ্যাপটা আছে সেটা আমাদের তো প্রতি বছর আবার মাইক্রো প্ল্যান হয় ইপিআই, এটা নেক্সট মাইক্রো প্ল্যানে এটা কভার করে ফেলতে হবে কোথাও ঘাটতি থেকে থাকলে। হামের টিকা শিশুদের শরীরে কার্যকর হতে সময় লাগে 4 সপ্তাহ। পরবর্তীতে এই টিকা শিশুদের শরীরে কি ধরনের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলছে, টিকা কার্যকর হচ্ছে কিনা এ নিয়ে গবেষণা করছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট। হাম নিয়ে উদ্বেগের মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। টানা বৃষ্টি আর জমে থাকা পানিতে দ্রুত বংশবিস্তার করতে পারে এডিস মশা, ফলে বাড়ছে ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি। প্রতিদিনই ডেঙ্গুতে মৃত্যুর ঘটনাও ঘটছে। আইসিডিডিআরবির গবেষক শফিউল আলম বলেন, এবছর ডেঙ্গুর জিনোটাইপ পরিবর্তন হচ্ছে। ডেন 2-র চেয়ে এখন ডেন 3 ধরনে বেশি আক্রান্ত হচ্ছে। এতে চলতি বছরের তুলনায় আগামী বছর বাড়তে পারে আক্রান্তের হার। 19 সাল থেকে এখন পর্যন্ত, গত বছর পর্যন্ত সেটা ডেন 2 ছিল, এবার শোনা যাচ্ছে যে ডেন 3টা আবার বেশি হচ্ছে। হয়তো বা এইভাবে চলতে থাকলে আগামী বছর একটা বড় আউটব্রেক হতে পারে। ডেঙ্গুর টিকা আবিষ্কারেও কাজ করছে গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবি। আয়শা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। ইতালিতে হত্যার শিকার বাবা মা বোনের মরদেহ নিয়ে দেশে ফিরল ছেলে। বিমানবন্দর থেকে নেওয়া হয়েছে গ্রামের বাড়ি নোয়াখালী। রাতে জানাজার পর দাফন। এসএসসিতে 100% ফেল করা বেশিরভাগ প্রতিষ্ঠানেরই পরীক্ষার্থীর সংখ্যা 15 জনের কম। এসব প্রতিষ্ঠানে পড়াশোনার তেমন কোনো পরিবেশও নেই। কিভাবে প্রতিষ্ঠান অনুমোদন পেল সেই প্রশ্ন তুলছেন শিক্ষা গবেষকরা। বোর্ড বলছে 312টি প্রতিষ্ঠানকে দেয়া হচ্ছে শোকজ। নূরে আলমের রিপোর্ট। ময়মনসিংহের ফুলবাড়িয়ার শহীদ স্মৃতি গার্লস হাই স্কুল থেকে এবছর 5 জন এসএসসি পরীক্ষা দিয়েছে, যাদের সবাই ফেল করেছে। স্কুলে শিক্ষক আছেন 7 জন। শিক্ষকরা বলছেন, নানা সংকটের কারণে প্রতিষ্ঠানটির ফলাফল এমন খারাপ হয়েছে। খারাপ করার কারণ হলো আমাদের যে গণিতের টিচার উনি নাই, দীর্ঘদিন তো যে বেতন পায় না, এই জন্য আসে না। হঠাৎ করে এই বছর বিল বেতন না পাওয়ার কারণে এই প্রতিষ্ঠানটি এই শূন্যপথে চলে গেছে। গাজীপুরের মেদুয়া সিনিয়র আলিম মাদ্রাসা থেকে এবার 18 জন পরীক্ষা দিয়ে একজনও পাশ করেনি। শিক্ষক আছেন 18 জন। তারা সন্তানদের প্রতি খুব একটা বেশি সচেতন না পড়াশোনার দিকে। তারা চিন্তা করে যে পড়াশোনা করে কি হবে। ক্লাস 7 থেকে যেসব মেয়েরা পড়ে তাদের বিয়ে দিয়ে দেয়। দেখা যায় যে ক্লাস করতেছে, তাকে ডেকে নিয়ে যাচ্ছে গার্ডিয়ান, হঠাৎ খবর পাইলাম যে বিয়ে হয়ে গেছে। একই চিত্র 100% ফেল করা বেশিরভাগ প্রতিষ্ঠানের। এগুলো থেকে 15 জনের কম শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। শতাধিক প্রতিষ্ঠান থেকে মাত্র 5 থেকে 7 জন পরীক্ষার্থী অংশ নেয়। আবার কয়েকটিতে পরীক্ষার্থী ছিল মাত্র 1 জন। 100% ফেল করা প্রতিষ্ঠানের মধ্যে 72%ই মাদ্রাসা। এসব প্রতিষ্ঠানকে শোকজ করেছে শিক্ষা বোর্ড। ধাপে ধাপে তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। তাদের কোনো অবহেলা বা তাদের কোনো সমস্যা আছে, তাদের নিজেদের কোনো হেয়ালিপনার জন্য এরকমটি হয়েছে, তাহলে অবশ্যই তাদেরকে আমাদের
আইনের আওতায় আনতেই হবে। শিক্ষা গবেষকরা বলছেন এসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রাসঙ্গিকতা আছে কিনা সেটি খতিয়ে দেখতে হবে। পুরো উপজেলার মধ্যে মাত্র একজন শিক্ষা অফিসার থাকে, তার সাথে একজন বা দুইজন সহকারী শিক্ষা অফিসার থাকে। ওনাদের দিয়ে পুরো জায়গাটাকে ম্যানেজ করা সম্ভব না। তাছাড়া ওনারা অন্য আরও অনেক কাজে ব্যস্ত থাকেন। এছাড়াও যে কথাটা হলো যে ধরেন ডিস্টেন্স মনিটরিংয়ের যে ব্যবস্থাটা, এটাও করতে পারেন আপনি। এবার এত শিক্ষার্থী কেন ফেল করলো সেই কারণও অনুসন্ধানের পরামর্শ গবেষকদের। বিগত সময়ে নিয়ম নীতির তোয়াক্কা না করে অনেক শিক্ষা প্রতিষ্ঠানেরই অনুমোদন দেয়া হয়, যেগুলোতে শিক্ষার মান তো দূরের কথা, পরিবেশই নেই। সংশ্লিষ্টরা বলছেন এসব প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। এসএসসিতে ৩৮২ শিক্ষার্থী জিপিএ 5 পাওয়ার পরেও সমালোচনা থামছে না নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসকে ঘিরে। তুলনামূলক কম মেধা সম্পন্ন হওয়ায় ১০১ জন শিক্ষার্থীকে পরীক্ষায় বসার সুযোগ না দেওয়ার অভিযোগ অভিভাবকদের। তবে স্কুল কর্তৃপক্ষের দাবি, টেস্টে ফেল করা শিক্ষার্থীদের বোর্ডের নিয়ম মেনেই পরীক্ষা থেকে বিরত রাখা হয়। বিষয়টি তদন্ত করার কথা বলেছেন জেলা প্রশাসক। এসএসসির ফল প্রকাশের পর এই উচ্ছ্বাস নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের শিক্ষার্থীদের। মাধ্যমিক পরীক্ষায় ৩৮২ জন শিক্ষার্থীর শতভাগই পেয়েছে জিপিএ 5। তবে শতভাগ জিপিএ 5 পাওয়ার সাফল্যের আড়ালে উঠেছে ১০১ জন শিক্ষার্থীর ঝরে পড়ার অভিযোগ। টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় এই শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি বলে অভিযোগ অভিভাবকদের। তারা জানান, প্রথমত টেস্ট পরীক্ষার প্রশ্ন অস্বাভাবিক কঠিন ও জটিল করা হয়। দ্বিতীয়ত খাতা মূল্যায়নের সময় উত্তর লিখলে বোর্ড পরীক্ষায় যেখানে 10 নম্বর দেয়া হয়, টেস্টের খাতা সেখানে স্কুলের শিক্ষকরা 5 নম্বর দেন। এতে যারা টেস্ট পরীক্ষায় পাশ করে তারা বোর্ডের পরীক্ষায় জিপিএ 5 পাওয়ার মতো উপযোগী ছাত্রছাত্রী হিসেবে বিবেচিত হয় এবং তাদের পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়। যারা আছে তাদের তো ফিউচারটা নষ্ট হয়ে যাবে। ওরা মোটামুটি লেভেলে ভালো স্টুডেন্ট, ওরা যে কোনো আপনারা যদি ওদেরকে সুযোগ দেন, একটা সুযোগ দিলে হয়তো বা ওরা একটা ভালো একটা রেজাল্ট করতে পারে, কিন্তু ওনারা ওই বিষয়গুলো তোয়াক্কা করে নাই। তখন আমার বোনকে অনেকভাবেই যেভাবেই হোক একটা স্কুলে ভর্তি করানো হয়েছিল, ব্রাহ্মণদি গার্লসে। তখন ওই স্কুল থেকে আমার বোন পরীক্ষা দেয় এবং আমার বোন জিপিএ 5 পায়। 10 বছর লেখাপড়া করি ছেলেগুলিকে যদি বের করে দেয়, ছেলেমেয়েগুলিকে, তাদের ভবিষ্যৎটা কি হয়েছে? এনকেমের মধ্যে রুলস রেগুলেশন এবং একদম স্ট্রিক্ট। এখন আমরা পাস করতে পারি নাই, জাস্ট এই জন্যই আমি অন্য স্কুলে গিয়েছি। টেস্ট পরীক্ষা বলতে আমি প্রি টেস্টে এনকেম থেকে বেরিয়েছি। তবে অভিযোগ অস্বীকার করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার দাবি, প্রথম দফায় টেস্ট পরীক্ষায় ১১৭ জন এক বা একাধিক বিষয় ফেল করা শিক্ষার্থীদের অভিভাবকদের দাবির পরিপ্রেক্ষিতে ওই শিক্ষার্থীরা পুনরায় পরীক্ষা দেয়। তাতে ১০১ জন নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি বলে বোর্ডের নিয়ম মেনেই পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। ওদের পুনরায় একটা রিটেক নিলে ভালো হয়, তো তাদের লিখিত এবং মৌখিক অনুরোধের প্রেক্ষিতে পুনরায় রিটেক পরীক্ষা নেওয়া হয়। রিটেক পরীক্ষা নেওয়ার পরে সেখান থেকে ১০১ জন অকৃতকার্য হয়। স্কুল কর্তৃপক্ষের অনিয়মের ব্যত্যয় ঘটেছে কিনা তা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এখন পর্যন্ত এই বিষয়ে কোনো অভিযোগ আমার কাছে আসেনি, কোনো শিক্ষার্থী বা কোনো অভিভাবক এই বিষয়ে আমাকে কিছু জানাননি। এই বিষয়ে অবশ্যই খতিয়ে দেখা দরকার। নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস প্রতিষ্ঠিত হয় ২০০৮ সালে। সময় সংবাদ, নরসিংদী। এবার সরকারের ১৮০ দিনের বিশেষ প্রতিবেদন। দায়িত্ব নেওয়ার ১৮০ দিনের মধ্যে ক্রীড়াঙ্গনে আমূল পরিবর্তন এনেছে বর্তমান সরকার। দেশের ইতিহাসে প্রথমবার খেলোয়াড়দের জন্য চালু করা হয়েছে ভাতা ও ক্রীড়া কার্ড। খেলোয়াড় তৈরিতে 10 থেকে 14 বছর বয়সী ক্রীড়াবিদদের জন্য আয়োজন করা হয়েছে নতুন কুড়ি স্পোর্টস। ক্রীড়াঙ্গনে বর্তমান সরকারের কার্যক্রম নিয়ে ফাহিম ইসলামের রিপোর্ট। নবনিযুক্ত প্রতিমন্ত্রী সরকার গঠনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার ছিল ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। সরকার গঠনের পর সেই লক্ষ্যেই কাজ শুরু করেন বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ক্রিকেট, ফুটবল ছাড়া দেশের অন্যান্য ডিসিপ্লিনের খেলোয়াড়রা হরহামেশাই ভোগেন আর্থিক অনিশ্চয়তায়, যার কারণে ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক সম্ভাবনাময় অ্যাথলিট তরুণ বয়সেই খেলা ছেড়ে জীবিকা নির্বাহের জন্য বেছে নেন অন্য পেশা।
পিছিয়ে থাকা ফেডারেশনগুলোর অ্যাথলিটদের আর্থিক নিশ্চয়তার জন্য দেশের ইতিহাসে প্রথম ক্রীড়া ভাতার সঙ্গে ক্রীড়া কার্ড চালু করে বর্তমান সরকার। এই পরিকল্পনার আওতায় বিভিন্ন ডিসিপ্লিনের 300 অ্যাথলিট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছ থেকে মাসিক 1 লাখ টাকা করে বেতন পাচ্ছেন। ভবিষ্যতে আরও 200 ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতার আওতায় আনার পরিকল্পনা আছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। প্রতি মাসে আমাদের যে ক্রীড়া ভাতা প্রদান করে আমরা চেষ্টা করছি যে খেলোয়াড়দের পেশাগত স্বীকৃতি বা পেশাদারিত্বর জায়গাটি নিশ্চিত করতে। খেলোয়াড়দের শুধু স্বাবলম্বী নয়, খেলোয়াড় তৈরিতেও বিভিন্ন উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। প্রথমবারের মতো আয়োজিত হয়েছে নতুন কুড়ি স্পোর্টস। সারা দেশ থেকে এই ক্রীড়াযজ্ঞে অংশ নিয়েছে 1,70,000-এরও বেশি ক্ষুদে ক্রীড়াবিদ। নতুন কুড়ি স্পোর্টস থেকে উঠে আসা সেরা ক্রীড়াবিদদের নিয়েও দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের। দেশের স্পোর্টসের পাইপলাইন সমৃদ্ধ করার পাশাপাশি এই ক্রীড়াবিদদের হাত ধরেই অলিম্পিকের পদকখরা মিটবে বলে প্রত্যাশা যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর। এই নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমরা পাইপলাইনে আমরা খেলোয়াড় তৈরি কার্যক্রম শুরু করেছি। অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে 10 বছর পরে যাতে তাদের খেলার সেই সুযোগটি আমরা তৈরি করে দিতে পারি। নতুন কুড়ির মাধ্যমে জাতীয় পর্যায়ে খেলতে পেরে আরও বেশি অনুপ্রাণিত হয়েছেন ক্ষুদে ক্রীড়াবিদরা। ক্রীড়া ভাতা পেয়ে আর্থিকভাবে সচ্ছল হওয়ায় খেলায় আরও মনোযোগী হচ্ছেন অ্যাথলিটরা। প্রত্যেকটা খেলোয়াড়ের ভিতরেই একটা স্প্রিয়া থাকে যে আমাকে পারতে হবে, আমাকে এই ক্রীড়া ভাতাটা ধরে রাখতে হবে। প্রধানমন্ত্রী যে আমাদের খেলার ক্রীড়া ভাতা আওতায় এনেছে, আমরা অনেক উৎসাহিত হয়েছি। আগে যারা চিনতো না যে আমরা খেলতাম, সেরকম করে চিনতো না, এখন আমাদেরকে চিনতেছে। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন অ্যাথলিটদের নিয়ে পরিকল্পনা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রথমবারের মতো দেশে অনুষ্ঠিত হবে নতুন কুড়ি প্যারা স্পোর্টস। ক্রীড়াকে পেশা হিসাবে গড়ে তুলতে ক্রীড়া কার্ডের পাশাপাশি খেলোয়াড়দের স্বাবলম্বী করতে ভাতা প্রদান করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এছাড়া সারা দেশে একযোগে চালু হয়েছে নতুন কুড়ি স্পোর্টস, যেখান থেকে তৈরি হবে বাংলাদেশের আগামীর তারকারা। জাতীয় স্টেডিয়াম থেকে ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। তরুণ জনগোষ্ঠীকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরের পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারি বেসরকারি উদ্যোগ বাড়ানোর তাগিদ দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এফডিসিতে আয়োজিত ছায়া সংসদে এ আহ্বান জানান তিনি। বলেন, দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান জরুরি। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এফডিসিতে আয়োজন করা হয় ছায়া সংসদ। উঠে আসে তরুণদের সম্ভাবনা ও চ্যালেঞ্জের নানা দিক। ডিবেট ফর ডেমোক্রেসির এই আয়োজনে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। বলেন, শুধু সরকারি উদ্যোগে নয়, যুব শক্তিকে কাজে লাগাতে বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে। আশা করব যে আমাদের এই দক্ষ যুব শক্তি গড়ে তোলার জন্য সরকারের যেমন ভূমিকা রয়েছে, ঠিক তেমনি বেসরকারিভাবেও সকলের ভূমিকা রয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে কর্মসংস্থানের সুযোগ তৈরির উপর গুরুত্ব আরোপ করেন মন্ত্রী। ট্রেনারদেরও ট্রেনিং প্রয়োজন আছে কিনা সে বিষয়গুলো কিন্তু আমি নিয়ে কাজ করছি এবং তাদেরকে আরো দক্ষ করার জন্য এবং আমাদের প্রত্যেকটি যে প্রশিক্ষণের যে ট্রেড রয়েছে 83টি, সেগুলো নিশ্চিত করার জন্য এবং সঠিকভাবে প্রশিক্ষণ হচ্ছে কিনা সেগুলো নিশ্চিত করার জন্য আমি নিজে সরাসরি মনিটর করছি। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বর্তমান সরকার কর্মমুখী শিক্ষার গুরুত্ব দিচ্ছে। সরকার যদি এই 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, প্রশিক্ষিত জনগোষ্ঠী তৈরি করে, দক্ষ জনগোষ্ঠী তৈরি করে, বিদেশে প্রফেশনালস প্রেরণ করে, অতি দক্ষ কর্মী প্রেরণ করে, আমরা মনে করি আমাদের বাংলাদেশের কর্মসংস্থানের বেকারত্বের যে খরা যাচ্ছিল, বেকারত্বের যে সমস্যা যাচ্ছিল, সেই সমস্যাটাকে এই সরকার ওভারকাম করতে পারবে। অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। তারুণ্যের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং দেশের উন্নয়নে যুব শক্তির ভূমিকা নিয়ে দুই দলের বিতর্কিকদের যুক্তির ঝড়ে জমে ওঠে প্রতিযোগিতা। শেষ পর্যন্ত বিতর্কে হা পক্ষ জয়ী হয়ে বিজয়ের মুকুট ওঠে সরকারি দলের মাথায়। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। 1,90,000 ইয়াবা সহ গ্রেফতারের সময় নিজের পরিচয় গোপন করে দিনমজুর সোনা মিয়ার নাম ঠিকানা দিয়েছিলেন রোহিঙ্গা নাগরিক রমজান। পরে জামিনে বেরিয়ে পালিয়ে যান তিনি। এ মামলায় তার দেয়া পরিচয়ে সোনা মিয়া হয়ে যান মৃত্যুদণ্ডের আসামি। পরে আদালতের নির্দেশে পুলিশ পুনরায় তদন্ত করলে উঠে আসে প্রকৃত চিত্র। আয়নাবাজির শিকার সোনা মিয়াকে মুক্তি দিয়েছেন আদালত। সকালে কারাগার থেকে বেরিয়ে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল।
মৃত্যুদণ্ডের আসামি হয়ে কারাগারে যাওয়া সোনা মিয়া ফিরলেন নতুন জীবন নিয়ে। 1 মাস 21 দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন তিনি। কারাফটকে অপেক্ষায় থাকা স্ত্রী, সন্তান আর স্বজনদের পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। ঘটনা 2020 সালে। ওই বছরের 1 মার্চ কক্সবাজারের রামুতে গোয়েন্দা পুলিশের অভিযানে 1,90,000 পিস ইয়াবাসহ গ্রেপ্তার হন 5 জন। ওই ঘটনায় করা মামলায় এক আসামির কাছে পাওয়া জন্ম নিবন্ধনের ফটোকপি সূত্র ধরে আসামি করা হয় সোনা মিয়া নামে এক ব্যক্তিকে। একই বছর সেপ্টেম্বরে আদালতে দেয়া অভিযোগপত্রেও বলা হয় সোনা মিয়ার প্রকৃত নাম ঠিকানা যাচাই করা সম্ভব হয়নি। 2022 সালের জুনে জামিনে বেরিয়ে আত্মগোপনে চলে যান সোনা মিয়া নামধারী ওই আসামি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চলতি বছরের ফেব্রুয়ারিতে সোনা মিয়া সহ 2 আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত। এরপর 23 জুন গ্রেপ্তার হন প্রকৃত সোনা মিয়া। আদালতে তিনি দাবি করেন ওই মামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। এরপর ছবি, আঙ্গুলের ছাপ ও ঠিকানা যাচাই করতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। 2রা জুলাই আদালতে তদন্ত প্রতিবেদন দেয় পুলিশ। তদন্তে নিশ্চিত হওয়া যায় ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া সোনা মিয়া আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রকৃত সোনা মিয়া এক ব্যক্তি নন। ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া আসামির প্রকৃত নাম মোহাম্মদ রমজান। তিনি একজন রোহিঙ্গা নাগরিক। নিজের পরিচয় গোপন করে দিনমজুর সোনা মিয়ার পরিচয় ব্যবহার করে প্রতারণা করেন রমজান। এই বিষয়টা তো আমার কাছে যোগসাজশ সেজন্য মনে হয়েছে যে তারা একসাথেই ছিল, একই জায়গায় ছিল বছরের পর বছর। তার এনআইডিটা সে কেন ব্যবহার করবে যদি যোগসাজশ না থাকে? এমনকি সে যখন অ্যারেস্ট হয় তখনও তো সে বলতে পারতো যে আমি এই মামলার আসামি নই। তো তখন থেকে তো এটা বোঝা যায় যে আসলে তার কিছুটা যোগসাজশ তো আছে। অবশেষে শুক্রবার সকালে জেলা কারাগার থেকে মুক্তি পান নির্দোষ সোনা মিয়া। পরে মামলার আইনজীবীর সঙ্গে পরিবারের সদস্যদের নিয়ে দেখা করেন তিনি। আইনজীবী জানান 4টি সত্ত্বে তাকে মুক্তি দিয়েছেন আদালত। 4টি সত্যের মধ্যে তার এনআইডি, পাসপোর্ট যদি থাকে তাহলে এগুলো জমা রাখতে বলা হয়েছে, ঠিকানা পরিবর্তন না করতে বলা হয়েছে, বসত ভিটা বিক্রি বা স্থানান্তর না করে প্রতি মাসের প্রথম মঙ্গলবারে নির্দিষ্ট জায়গায় একটা হাজিরা দিতে বলা হয়েছে। সোনা মিয়ার দাবি, এই আয়নাবাজির নেপথ্যে থাকা প্রকৃত আসামি রমজানকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একদিন হঠাৎ করে রেপে যাই আমার ধরে, তখন হদে আমরা আর কিছু করার নাই, তোমার ওয়ারেন্ট হয়ে গেছে, কোর্টে গেলে বুঝবি। কারাগারে যখন আমার জিজ্ঞাসা করে তুমি কিসের মামলা জানো, আমি স্যার জানি না, আমার কোনো মামলা নাই, তোমার মৃত্যুদণ্ড। সোনা মিয়া কক্সবাজার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে কুতুবদিয়াপাড়া বাসিন্দা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নৃশংস হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের 3 সদস্যের মরদেহ কফিনে চেপে দেশে ফিরেছেন। হত্যার 1.5 মাস পর সকালে ঢাকায় পৌঁছায় নিথর দেহগুলো। সঙ্গে ফিরেছেন পরিবারের আরেক সদস্য, হামলায় গুরুতর আহত অয়ন। এদিকে এখনও পলাতক আছেন একমাত্র অভিযুক্ত শাহাদাত হোসেন। এক রাতেই পুরো পরিবার হারানোর ক্ষত আর তাদের মরদেহের ভার নিয়ে দেশে ফিরলেন আমির হোসেন নয়ন। আততায়ীর আক্রমণে বাবা মা ও ছোট বোন প্রাণ হারালেও বেঁচে যান তিনি। শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় মরদেহগুলো। গত 26 জুন ইতালির রোমে হত্যাকাণ্ডের শিকার হন অয়নের বাবা মা ও বোন। বাসায় ফিরে ঘটনাস্থলে শাহাদাত হোসেন নামে এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র হাতে দেখতে পান অয়ন। জানান তাকে হামলা করে পালিয়ে যায় শাহাদাত। আহত অবস্থায় অয়নকে উদ্ধার করেন প্রতিবেশীরা। ধামা নিয়ে লুকায় দাঁড়া ছিল, একটা জুতার বক্স আছে ওটার পিছন। ধামা নিয়ে আসে মাত্র সাথে সাথে আমার বলতেছে এভাবে বলেই সব বলতেছে সবাই ঘুমাইতেছে বলে, মানে কোনো কিছু বুঝে ওঠার আগে ফার্স্ট কোপ মারে দিছে এই জায়গায়। কোপের সাথে সাথে আমার বডির একটু ঝোঁক ছিল যে রুমের সাইডে, তো আমি সাথে সাথে মাথায় হাত ধরে রুমে দিয়ে পড়ে গেছি। অয়ন ও তার স্বজনদের দাবি, নিহত বাবুলের কাছে 16 লাখ টাকা পেতেন শাহাদাত। সেই সূত্র ধরে বাবুলকে বিভিন্ন সময় হুমকি দিচ্ছিলেন তিনি। শাহাদাতকে শিগগিরই গ্রেফতার ও বিচারের আওতায় নেওয়ার দাবি স্বজনদের। উনি ওরে বলছে যে তোর আব্বু আম্মু ঝগড়া লাগিয়ে তুই আয় আর মেসেজ আর হাতে তো নামালে বলছে এটা মারি গেলাম, মারি গেলে তো সে নিশান তাইলে হেতারা নিজের কেউ মাইকে কারা বলতে পারবে না। ওই নাতিতে এখন দেখছে, এখন তার প্রকার হয়ে গেছে। বিমানবন্দর থেকে দাফনের জন্য গ্রামের বাড়ি নোয়াখালীতে নিয়ে যাওয়া হয় 3 জনের মরদেহ। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে নোয়াখালীর কোম্পানিগঞ্জে আছেন রিপোর্টার সাইফুল্লাহ কামরুল। সরাসরি যাচ্ছি তার কাছে। কামরুল,
আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর কোম্পানিগঞ্জর চরকাকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড হৃদয়নগর গ্রামে। এই গ্রামের সন্তান ইটালির রোম শহরে বাংলাদেশি সন্ত্রাসী শাহাদাতের হাতে নিহত হয়। সেখানে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু এবং কন্যা আরিশা সহ ৩ জন খুন হওয়ার পরে আজকে সকালে তাদের লাশ বাংলাদেশে আসে। সেখান থেকে অ্যাম্বুলেন্স যোগে এই লাশ নোয়াখালীর কোম্পানিগঞ্জের ৫ নম্বর ওয়ার্ডে বিকাল ৪টা নাগাদ এখানে পৌঁছে। লাশ আসবে এই খবর শুনে সকাল থেকে এই নিহতদের স্বজনরা এবং আত্মীয় স্বজন প্রতিবেশীরা এখানে ভিড় জমায়। এখানে যখন বিকাল ৪টা নাগাদ 2টি অ্যাম্বুলেন্স যোগে 3টি লাশ এখানে এসে পৌঁছে। এই পৌঁছার পরে একটি হৃদয় বিদারক দৃশ্যের অবতরণ করে। এই লাশ দেখে এখানকার আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা কান্না ভেঙে পড়ে এবং বিশেষ করে তার মা বাবা বারবার কান্নায় মুচ্ছা যেতে আমরা দেখেছি। এই এক নজর স্বজনদেরকে দেখিয়ে এই লাশ পার্শ্ববর্তী একটি কিন্ডারগার্টেন স্কুল আছে, সেই স্কুল মাঠে নিয়ে যাওয়া হয়েছে। আজ সন্ধ্যা 7:30টার দিকে এই লাশের জানাজা অনুষ্ঠিত হবে এবং বাড়ির সামনে যে কবরস্থান আছে সেই কবরস্থানের পাশাপাশি 3টি স্থানে লাশ দাফন করা হবে। এখানকার স্বজন এবং প্রতিবেশীরা অনেকে স্লোগান দিয়ে খুঁটি সন্ত্রাসীর তাদের সর্বদৃষ্টান্ত ফাঁসি দাবি করে। তাদের একটি দাবি, শাহাদাতকে যে কোনো অবস্থায় ধরে আইনের সর্বোচ্চ শাস্তি যাতে প্রদান করা হয় এবং তাকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দৃষ্টান্ত শাস্তি দেওয়া হয়। এই ছিল নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরকাকড়া থেকে আমার কাছে নিহতদের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম নোয়াখালী। 7 এএসপি সহ পুলিশের আরও 56 কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে প্রজ্ঞাপন। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে 7 জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার আর 49 জন পরিদর্শক পদমর্যাদার। আলাদা প্রজ্ঞাপনে বলা হয় এই 56 কর্মকর্তার চাকরির বয়স 25 বছর পূর্ণ হয়েছে। এজন্য সরকারি চাকরি আইনের 45 ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হলো। কর্মকর্তারা সবাই সহকারী পরিদর্শক হিসেবে পুলিশে যোগ দিয়েছিলেন, যাদের মধ্যে 7 জন সহকারী পুলিশ সুপার পর্যন্ত পদোন্নতি পেয়েছিলেন। 56 জনের মধ্যে বেশিরভাগই চাকরি জীবনে বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে দায়িত্ব পালন করে। সময় সংবাদে আলো থাকছে। প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি তানজিদের অল্পর জন্য শতক মিস শান্ত। ডারউইন টেস্টে ব্যাটিংয়েও রাজত্ব টাইগারদের। দ্বিতীয় দিন শেষে 153 রানের লিড। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে হেরিটেজ সাইকেল র্যালিতে ছড়িয়ে দেওয়া হলো প্রাণের শহর রক্ষার বার্তা। ঢাকার 416 বছর পূর্তি উপলক্ষে হৃদয়ে ঢাকা 416 উৎসবের অংশ হিসেবে আয়োজন করা হয় এই সাইকেল র্যালি। ঢাকা গেট থেকে শুরু হয়ে টিএসসি, শাহবাগ মোড় সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে নগর ভবনে গিয়ে শেষ হয় র্যালিটি। দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, প্রাণ খুলে ঢাকাকে উপভোগ করতে হবে। আর সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, ঢাকা দেশের প্রাণের শহর ও ঐতিহ্যের ধারক। মাদকমুক্ত তারুণ্য গড়ে তুলতে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা জরুরি। মাঝে মাঝে একটু উৎসব করা দরকার, আনন্দ করা দরকার। আমরা শারীরিকভাবে ভালো থাকতে চাই, মন খুলে ঢাকাকে ভালো রাখতে চাই। আমরা হাসবো, আমরা খেলবো, আমরা ঘুরবো, ঢাকা শহরটাকে দেখবো, তাহলেই তো এই ঢাকা শহরটাকে সুন্দর আমরা করতে পারবো। যে ঢাকায় তরুণরা আজকের এই সকালে যেমনি সাইকেল নিয়ে নেমে এসেছে, ঢাকার প্রতিটি রাস্তায় মানুষ যাতে সাইকেল চালাতে পারে, স্বাস্থ্যসম্মতভাবে একটি পরিবেশ পায়, সেই পরিবেশকে গড়ে তুলবেন আমাদের বর্তমান প্রশাসক। শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীর ডান তীর রক্ষা বাঁধ প্রকল্প এলাকায় শুরু হয়েছে ভাঙন। প্রবল স্রোতে সড়ক সহ প্রায় 100 মিটার এলাকা বিলীন। ঝুঁকিতে 4 গ্রামের কয়েকশো ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। তবে ভাঙন চললেও একে ঝুঁকিপূর্ণ মানতে নারাজ পানি উন্নয়ন বোর্ড। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থার আশ্বাস জেলা প্রশাসনের। বিএম ইসরাফিলের পাঠানো তথ্য ও মিলন খানের ছবি নিয়ে রিপোর্ট।
2023 থেকে 2025 সাল পর্যন্ত শরীয়তপুরের জাজিরায় পদ্মার ভাঙনে ডান্তির রক্ষা বাঁধের ঘনবসতি এলাকার প্রায় 2 কিলোমিটার অংশ বিলীন হয়। পরিস্থিতি মোকাবিলায় 10.67 কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। 39টি অংশের মধ্যে 2টি অংশের কাজ শেষ হলেও বাকি অংশের কাজ চলমান। সম্প্রতি জাজিরার কাথুরিয়া এলাকায় তীব্র স্রোতে নতুন করে ভাঙন দেখা দেয়। মোকাবিলায় জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। তবে স্থানীয়দের অভিযোগ তীব্র স্রোতে ব্যাগগুলো ভেসে যাচ্ছে। কাজের মধ্যে প্রচুর ভাঙতেছে, আমরা এখন আতঙ্কিত। নদী ভাঙ্গার, বাড়ি ভাঙ্গার কি যে যন্ত্রণা একমাত্র আমরাই জানি। বস্তা লাগবে যেন 20টা, হেনে 3টা বস্তা লাই, এই বস্তা গাঙ্গে ফেরবো নি, ওই ভাগ করে ওই ভাগাতেন ভেঙে জায়গা। তবে ভাঙন চললেও একে ঝুঁকিপূর্ণ মানতে নারাজ পানি উন্নয়ন বোর্ড। যেসব জায়গায় ছোটখাটো ভাঙনের সৃষ্টি হয়েছে সেগুলো আমরা সার্ভে করে দেখেছি, আসলে রিভার বেড এরোশনের কোনো লক্ষণ আমরা এখন পর্যন্ত পাই নাই। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নগদ অর্থ ও খাদ্য সহায়তার পাশাপাশি পুনর্বাসনের ব্যবস্থার আশ্বাস জেলা প্রশাসনের। রিমোট জায়গায় থাকে, ওনারা আসলে ওখানে যেতে ইন্টারেস্টেড হন না, এটা একটা মূল ব্যারিয়ার আমি মনে করি। ওনারা যদি যেতে চান আমরা অবশ্যই দিব। প্রায় 1202 কোটি টাকা ব্যয়ে চলমান প্রকল্পের মেয়াদ শেষ হবে 2027 সালের জুনে। সময় সংবাদ, শরীয়তপুর। রাজধানীর কাঁচাবাজারে বেশিরভাগ সবজির দাম স্থিতিশীল, তবে সপ্তাহের ব্যবধানে কেজিতে 30 টাকা পর্যন্ত কমেছে কাঁচামরিচের দাম, ডজনে 10 টাকা কমেছে ডিমের দামও। অন্যদিকে মুরগি ও মাছের দরে বড় পরিবর্তন নেই। রাজধানীর কারওয়ান বাজার ছুটির দিনে অন্যান্য সপ্তাহের চেয়ে কিছুটা স্বস্তি এখানকার সবজির বাজারে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজিতে, তবে বেগুনের কেজি 120 টাকা। মাঝে কিছুদিন চড়া থাকলেও এ সপ্তাহে কমেছে কাঁচামরিচের দাম, বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। চাহিদা অনুযায়ী যদি আমাদের ফসল না হয় সেক্ষেত্রে দাম বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। ডিমের বাজারেও কিছুটা স্বস্তি, সপ্তাহের ব্যবধানে ডজন প্রতি কমেছে 10 টাকা। যত ওয়েদার ভালো হইব তো আস্তে আস্তে শাকসবজি আইব, মাছ তোর ঘরে আইব, তখন আস্তে আস্তে চাপ কমে যাইব। তবে পরিবর্তন নেই মুরগির বাজারে। পোলট্রি 190, সোনালী 340 এবং লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 380 টাকা কেজিতে। বিক্রেতারা বলছেন সরবরাহ স্বাভাবিক থাকায় দামও স্থিতিশীল। গত সপ্তাহে আমি যা বাজার কিনছি তার চেয়ে 10 টাকা 20 টাকা কমে আছে। মাছের দরেও নেই বড় ওঠানামা। পাঙ্গাস 220, তেলাপিয়া 240, চাষের কই 200, চাষের শিং 350 থেকে 400 টাকা কেজি। এছাড়া কাতলা 340 থেকে 360 এবং রুই বিক্রি হচ্ছে 340 থেকে 350 টাকা কেজিতে। যতটুকু পর্যায়ে মাছ হওয়া প্রয়োজন বাজারের মধ্যে, এতটুকু পর্যায়ে আইতাছে না। বিক্রেতাদের দাবি, স্বাভাবিক আবহাওয়া ও সরবরাহ ঠিক থাকায় সবজি ও ডিমের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাবেক বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ রফিকুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বিমান বাহিনীর বাসার প্যারেড গ্রাউন্ডে শেষবারের মতো তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে বৃহস্পতিবার সকালে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হচ্ছিল 74 বছর। তিনি স্ত্রী, এক কন্যা এবং এক পুত্র সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি অবস্থানে হরমুজ প্রণালী নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। মার্কিন নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ না উঠলে হরমুজ পুরোপুরি খুলবে না বলে সাফ জানিয়েছে তেহরান। শর্ত না মানলে যুদ্ধ আরও বাড়ার পাশাপাশি বৈশ্বিক শক্তির সমীকরণ বদলে যেতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি। অন্যদিকে প্রয়োজন হলে ইরানের বন্দরগুলোতে অনির্দিষ্টকাল নৌ অবরোধ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালী ঘিরে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান। একদিকে হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে তেহরানের কঠোর হুঁশিয়ারি, অন্যদিকে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। ইরান যুক্তরাষ্ট্রের বাগযুদ্ধ যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোকবের বলেছেন, তেহরানের শর্ত মানা না হলে যুদ্ধ আরও বাড়তে পারে, যা বিশ্ব শক্তির ভারসাম্য বদলে দেবে। এদিকে ভুয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হরমুজ প্রণালী নিয়ে বড় ধরনের ভুল হিসাব না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি দাবি করেন, গোয়েন্দা তথ্যের ভুলের কারণে ওয়াশিংটন আগেও বড় ধরনের ভুল করেছে। ইরানের সঙ্গে যুদ্ধ তারই উদাহরণ। অন্যদিকে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ প্রয়োজন হলে অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী নৌবাহিনী জাহাজ বদল করে দীর্ঘ সময় ধরে এই অবরোধ বজায় রাখতে পারে যুক্তরাষ্ট্র।
গুরুত্বপূর্ণ এই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে যখন সামরিক উত্তেজনা তুঙ্গে, তখন এর প্রভাব পড়ছে জ্বালানি ও পরিবেশ নিরাপত্তাতেও। ওমান উপকূলে ক্ষতিগ্রস্ত রুশ শ্যাডো ফ্লিট থেকে ছড়িয়ে পড়া তেল নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ব্রিটিশ প্রতিষ্ঠান অ্যামব্রে। নাসরিন রুমি, সময় সংবাদ। ডারউইন টেস্টের খবর। তানজিদ তামিমের সেঞ্চুরি ও নাজমুল শান্তর 50-তে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে রাজত্ব বাংলাদেশের। দ্বিতীয় দিন শেষে টাইগারদের সংগ্রহ 6 উইকেটে 351 রান। এরই মধ্যে 150 রানের বেশি লিড পেয়েছে সফররতরা। ডারউইন থেকে তারেক হাসান শিমুলের ম্যাচ রিপোর্ট। তানজিদ তামিমের এমন উড়ন্ত উদযাপন বলে দেয় ডারউইন টেস্টে বাংলাদেশের অবস্থান। মাইটি অস্ট্রেলিয়াকে কিছুটা খুঁজে পাওয়া গেল দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে। নতুন বলে 3 উইকেট তুলে নিল মিরাজ, আর সেই হাসানের ব্যাটে দিন শেষে সেই শেষ ইনিংসেও ভুগতে হয়েছে তাদের। দ্বিতীয় দিনের গল্পে নতুন নায়ক। ঠিকঠাক ছিল আধিপত্য, যেন দ্বিতীয় দিনটা শুরু করেছেন প্রথম দিনের শেষ থেকে। অভিজ্ঞ মমিনুল হক সকালটা পার করছিলেন দেখে শুনে, রান তুলছিলেন 2 ব্যাটার পাল্লা দিয়ে। সময় যত গড়িয়েছে অসহায়ত্ব দেখা গেছে অজি পেসারদের চোখে মুখে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলা তানজিদ তামিম এদিন পরিচয় দেন দায়িত্বশীলতার। খেলেন দেখে শুনে, বাজে বলটা ঠিকই ছাড় দেননি। মুমিনুল আর তামিম রান তোলেন দ্রুততার সঙ্গে। একটা সময় মনে হচ্ছিল 50 হয়তো আগেই করবেন মুমিনুল, তবে ব্যাট চালিয়ে খেলে ক্যারিয়ারের প্রথম 50 তুলে নেন তামিম। সঙ্গ দেয়া মুমিনুলও ছিলেন অর্ধশতকের দ্বার প্রান্তে। দুর্ভাগ্য তার জন্য, ফিরতে হলো 49 রানে। 102 রানের এক দারুণ জুটি ভাঙে বাংলাদেশের। এরপর দায়িত্বটা পড়ে নাজমুল হোসেন শান্তর কাঁধে। তানজিদ তামিমকে নিয়ে সামাল দেন ধাক্কা, হাত চালিয়ে খেলেন টাইগার অধিনায়ক। শান্ত খেলেন ওয়ানডে মেজাজে। দারুণ শুরুটা কাজে লাগান এই ব্যাটার। রান তোলেন পাল্লা দিয়ে, 50-র দেখা পান তিনিও। 2 ব্যাটার মিলে শতকের কাছে নিয়ে যায় লিডটা। অন্য প্রান্তে তামিম ছিলেন সাবলীল। 62 রানের জীবন পাওয়া বাঁহাতি ব্যাটার নার্ভাস 90-তেও ছিলেন নির্ভার। সাবলীল খেলে ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পান বাঁহাতি ব্যাটার। যদিও 101 রানে থামতে হয়েছে তাকে। নাথান লায়ন ফেরান এই সেঞ্চুরিয়ানকে। এরপর নতুন করে ঘুরে দাঁড়ানোর আভাস দেয় অজিরা। দারুণ খেলতে থাকা শান্তকে সেঞ্চুরি বঞ্চিত করেন হ্যাজিলোড। 84 রান আসে তার ব্যাটে। লিটন হতাশ করেছেন, 0 রানে ফিরে গেছেন প্যাভিলনে। এরপর প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করা মিরাজ খেলেন দারুণভাবে। বল হাতে ঝলক দেখানো হাসান মাহমুদ ব্যাট হাতেও ছিলেন দুর্দান্ত। 43 রানের জুটিতে অপরাজিত মিরাজ হাসান। 153 রানের লিড টাইগারদের বোর্ডে। ডারউইন টেস্টের 2 দিনে 6 সেশনে অনেকটা পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া। টাইগারদের বোলিংয়ের পর তানজিদ তামিমের দুর্দান্ত সেঞ্চুরি আর তার ব্যাটে ভর করে 153 রানের লিড টাইগারদের ঝুলিতে। তৃতীয় দিনে সেই লিডটা নিঃসন্দেহে মিরাজ, হাসান মাহমুদরা চাইবেন আরও বড় করে নিতে, আর সেটা করতে পারলে অস্ট্রেলিয়ায় নতুন একটা ইতিহাস লেখা হবে। মারারা ক্রিকেট গ্রাউন্ড থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শিপইয়ার্ডে ট্যাঙ্কার কাটার সময় ছড়ায় বিষাক্ত গ্যাস। আক্রান্ত হয়ে 8 শ্রমিকের মৃত্যু। সীতাকুণ্ডে দুর্ঘটনায় গুরুতর অসুস্থ 14। ছিল না পর্যাপ্ত নিরাপত্তা। ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট। ফিলিং স্টেশনে অসহনীয় ভোগান্তির পরও মিলছে না পর্যাপ্ত সিএনজি। যান্ত্রিক ত্রুটিতে বড় পুকুরিয়ার প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ। এবং জ্বালানি সংকটের জন্য সরকারের ব্যর্থতাকে দুষছে জামায়াত। আলোচনায় সংসদে জরুরি অধিবেশন ডাকার আহ্বান। সরকারের 6 মাসে বেশিরভাগ প্রতিশ্রুতি পূরণের দাবি বিএনপির। এ ছিল 5টার সময়। এরপর বাংলা সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী সাইফুল রুদ্র। দর্শক আপনাকে ধন্যবাদ। বাংলা সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।